নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার ৪ঠা জুলাই ২০২৬। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দের ঘরে ঘরের আজকে ২৬৯তম 269th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বক্তা এবং বিষয় অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সুতরাং আসুন, অহেতুক আমার এই প্রাককথনে সময় নষ্ট না করে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। সুধীবৃন্দ, আজকে যে চিঠিটা আমরা পাঠ করব সেটি 15ই মে 1901 সালে লেখা স্বামী স্বরূপানন্দজিকে। স্বামীজি লিখছেন বেলুর মঠ থেকে। 15ই মে মানে আর 1 বছর স্বামীজি বাঁচবেন, 1 বছর 2 মাস, তারপর আমাদেরও বাকচক্রের চিঠিপত্রের অধ্যায়টা শেষ হবে। তো স্বামীজি লিখছেন, নৈনিতাল হতে লিখিত তোমার পত্র। এটা কিন্তু ইংরেজিতে লেখা চিঠি, বাংলায় অনুবাদ করা হয়েছে। অনুবাদ মানেই সাধু ভাষা, সাধু ভাষা মানেই এখনকার ছেলেমেয়েরা পড়ে না।
আমি বহু অনুরোধ করেছি স্বামীজিদের যে আপনারা সাধু ভাষায় চিঠিগুলো চলিত ভাষায় করুন। চলিত ভাষায় করলেই বহু মানুষ যারা স্বামীজির চিঠি পড়তে ইন্টারেস্টেড তারা পড়বেন, কিন্তু এখনো সেটা সম্ভব হয়ে ওঠেনি। সাধু ভাষার চিঠি বলেই বহু লোকে এই স্বামীজির চিঠি পড়তে চান না। কিন্তু যদি চলিত ভাষায় চিঠিগুলো করা যেত, নিঃসন্দেহে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে যে খুবই জনপ্রিয় হতো এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। নৈনিতাল হতে লিখিত তোমার পত্রে বিশেষ উদ্দীপনাপূর্ণ। আমি সবেমাত্র পূর্ববঙ্গ আসাম পরিভ্রমণ করে ফিরেছি। অন্যান্য বারের মতো এবারেও আমি অত্যন্ত ক্লান্ত এবং ভেঙে পড়েছি। স্বামীজির 1900 সাল থেকে প্রায় সবকটা চিঠিতে 80% চিঠিতে স্বামীজি নিজের শরীর নিয়ে কথা বলেছেন, এবং তার থেকেই বোঝা যায় যে শরীরটা কতটা খারাপ হয়েছিল। প্রায় প্রত্যেকটা চিঠিতে স্বামীজি শরীর নিয়ে লিখছেন, শরীর খারাপ হচ্ছে, কখনো ভালো হচ্ছে, আবার খারাপ হয়ে যাচ্ছে সেরকম। এবং পূর্ববঙ্গ এবং আসাম থেকে ফিরেছেন। স্বামীজির ফিরে আসার পর নিউমোনিয়া হয়েছিল, এবং তখনকার দিনে নিউমোনিয়ার কোনো চিকিৎসা ছিল না, অসম্ভব কষ্ট হতো। স্বামীজিরও তাই হয়েছিল। এবং যখন আসামে ছিলেন তখন নিবেদিতা স্বামীজিকে জিজ্ঞেস করেন, সারা রাত্রি ঘুমাতে পারেননি, তারপর যে কেমন আছেন। স্বামীজি দুটি পাথর তুলে নেন, এবং পাথর তুলে নেন নিয়ে বলেন যে যখন মৃত্যু আসে আমি মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করি, আমার কিছুই চাওয়া পাওয়ার নেই, আমি এতটাই শক্ত কারণ আমি ঈশ্বরের পাদপদ্ম স্পর্শ করেছি। আই অ্যাম স্বামীজি সেই পাথর তুলে এনে বলেছিলেন, whenever death approaches me all weakness vanishes, I simply prepare myself making ready to die. I have neither fear nor doubt nor thought of the external. I am as strong as that because I have touched the feet of God. এই যে হ্যাভ টাচ দ্য ফিট অফ গড স্বামীজি বিশ্বাস করেছিলেন, তাই জন্য তার শরীরে তিনি কিছুই মাখেননি, শরীরের সব ক্লেশ তিনি সহ্য করতে পেরেছিলেন। যদি বড়োদার মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলে সত্যিকারের কোনো কাজ হয় তবে আমি যেতে রাজি আছি, নতুবা ভ্রমণের পরিশ্রম এবং খরচের মধ্যে যেতে চাই না। সুতরাং মহারাজের সঙ্গে দেখা করলে আমাদের কাজে সাহায্য হবে কিনা সে বিষয়ে তোমার অভিমত বিশেষ চিন্তা করে এবং সংবাদিনী নিয়ে আমাকে জানাবে। আমি এইমাত্র মিসেস সেভিয়ারের কাছ থেকে সুন্দর একখানি চিঠি পেলাম। অমরনাথ ও নৈনিতালের আর সব বন্ধুদের ভালোবাসা জানবে, তুমি আমারও ভালোবাসো, আশীর্বাদ যেন, তোমাদের বিবেকানন্দ। এই চিঠিতে অনেক কিছু বলার আছে। প্রথম কথা, বড়োদার মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলে সত্যিকারের কোনো কাজ হয় তবে আমি যেতে। এই বড়োদার মহারাজা স্বামীজিকে জমি দিতে চেয়েছিলেন প্রতিষ্ঠান তৈরি করার জন্য, কিন্তু বড়োদা অনেক দূর, আর রাজা কিভাবে দেবেন জমিটা সেটা পরিষ্কার করে বলছিলেন না। ফলে স্বামীজির এই স্বাস্থ্য নিয়ে বড়োদায় গিয়ে আলোচনা করে জমি নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই স্বরূপানন্দজিকে বলছেন যে যদি গেলে কাজ হয় তবেই আমি যাব, নইলে শারীরিক পরিশ্রম এবং টাকা পয়সা খরচের ব্যাপার মধ্যে যেতে চাই না। মানে মঠের প্রতিষ্ঠাতা তিনি বলছেন টাকা পয়সার খরচের ব্যাপার আমি যেতে চাই না। সময় পরিবর্তনশীল। 1171 কোটি টাকা মঠ মিশন 25-26 খরচ, 24-25 খরচ করেছে সমাজ সেবার কাজে, 1171 crore। আর প্রতিষ্ঠাতা যেতে পারছেন না কারণ শরীরের স্পেস তো বটেই, টাকা পয়সাও একটা বড় ফ্যাক্টর। ট্রেনে করে যেত, এটা যুগ পাল্টায়, আমাদের এটা মানতে হবে। আমাদের বহু লোক আছেন আমাকে বলেন যে আচ্ছা মিশন কেন এরকম হয়ে যাচ্ছে, বললাম যুগটা পাল্টাচ্ছে বলে। আপনি আপনার ছেলেকে নরেন্দ্রপুরে দিলেন, সেখানে গিয়ে যদি দেখেন যে নরেন্দ্রপুরের কোনো ইউনিফর্ম নেই, পায়ে হাওয়াই চটি পরে ক্লাসে যাচ্ছে, ঘরে চাটাইয়ে শুচ্ছে, একটা মাত্র ফ্যান, কিন্তু পরীক্ষা স্টার পাবে, আপনি ছেলে পড়াবেন? পড়াবেন না। আপনিই বলবেন যে মহারাজ একটা দুটো ফ্যানের ব্যবস্থা অন্তত ঘরে করুন, 3টে ছেলে আছে। বলবেন মহারাজ একটা ইউনিফর্মের ব্যবস্থা করুন, মহারাজ একটা শীতকালে গায়ে কোট পরলে ভালো হয়। কেন বলবেন? কারণ যুগের সঙ্গে সঙ্গে পা মেলে চলতে হবে। যদি এখনকার দিনে ভাবেন সেই পুরনো সঙ্গই থাকবে, সঙ্গ যুগে যুগে পাল্টায়। আমি একটা সহজ উদাহরণ দিয়ে সবাইকে বলি, স্বামীজি যখন বেঁচে ছিলেন তখন রামকৃষ্ণ মিশনের বড় কাজ ছিল ত্রাণ। কারণ তখন ইংরেজ সরকার নেটিভদের সাহায্য করতো না। কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পর
স্বামী গহনানন্দজি যখন রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি ত্রাণের সঙ্গে পুনর্বাসন যোগ করলেন। আমাকে বহু লোক বলেন, এই তো একটা বন্যা হলো, মিশন নামকে বাস্তে কাজ করলেন। কেন এটা বুঝতে হবে আমাদের। মিশন দেখেছে যে যখন কোনো বন্যা হয়, তখন বন্যা পীড়িত মানুষের কাছে 5টা মশারি, 1 ডজন থালাবাটি, 4 বস্তা মুড়ি, সেইখানেই কিন্তু সব শেষ হয়ে গেল। তারপর যখন জল কমে যাবে, যখন পুনর্বাসনের দরকার হবে, তখন আর কাউকে পাওয়া যাবে না। তাই রামকৃষ্ণ মিশনের এখন কাজ ত্রাণ ও পুনর্বাসন। লাটুরে ভূমিকম্প, উড়িষ্যা সাইক্লোন, আইলায় দক্ষিণ ভারতে বিরাট জেলেদের যে গ্রাম, তার পুনর্বাসন। এখন রামকৃষ্ণ মিশনের থ্রাস্টটা হচ্ছে রিহ্যাবিলিটেশন, ইমিডিয়েট রিলিফ আর নয়, কারণ ইমিডিয়েট রিলিফের বহু মানুষকে আজকাল পাওয়া যায়, কিন্তু পুনর্বাসন করার কাউকে পাওয়া যায় না। প্রথম কথা, এইভাবে কেউ প্ল্যানিং করতে পারে না। যখন লাটুরে ভূমিকম্প হয়, তখন ওখানকার সরকার, মহারাষ্ট্র গভর্নমেন্ট, তারা কোনো টেন্ডার না করে পুরোটাই রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিচ্ছিল, আপনি পুনর্বাসন করুন। যখন কেদারনাথে ক্লাউড বাস্টের পর রিহ্যাবিলিটেশন হচ্ছে, তখন সুদর্শন মহারাজ, স্বামী রঙ্গনাথানজির সেক্রেটারি মহারাজ ছিলেন, এখন দেরাদুনের সম্পাদক মহারাজ, বিরাট একটি চোখের হাসপাতাল তৈরি করেছেন দেরাদুনে। সুদর্শন মহারাজ সেই কাজের দায়িত্ব নেন। যখন ত্রাণ হচ্ছে, তখন আমি সেই ত্রাণ দেখতে গিয়েছিলাম, একটা সাংবাদিকদের দলকে নিয়ে যায়। পশ্চিমবঙ্গ থেকে আমি গিয়েছিলাম, বাকি সবাই দিল্লি থেকে এসেছিলেন। স্বামী স্মরণানন্দজি আমাকে অনেকটা পছন্দ করতেন। তিনি বলতেন, তুমি আমাদের গিয়ে দেখে এসো কিরম কাজ হচ্ছে। সেই যে পুনর্বাসনের কাজ, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বড় বড় বাড়ি ভেঙে খান খান হয়ে গেছে, সেখানে সেই হস্টেলের পুনর্বাসন হচ্ছে, কলেজের পুনর্বাসন হচ্ছে, স্কুলের পুনর্বাসন হচ্ছে, এবং সেইভাবে যা চলে গেছে সে তো আর ফেরত আনা যায়নি। ভারত সেবাশ্রম সংঘের 4 জন স্বামীজি মহারাজ ছিলেন। যখন ওই রকম ক্লাউড বার্স্ট হয়, তখন বাড়িটা ঢেলতে শুরু করে, তারা স্বচ্ছন্দে চলে যেতে পারতেন, কিন্তু বাড়ির শেষ মানুষটিকে বাঁচাতে গিয়ে সেই 4 জনের শরীর সমাধি ঘটে, তাদের শরীরটি আর পাওয়া যায় না। কিন্তু রামকৃষ্ণ মিশনের পুনর্বাসনের কাজ একটি বড় কাজ। তো যুগের সঙ্গে সঙ্গে পা মেলে আমাদের চলতে হয়। প্রত্যেক যুগ তার নিজের ভাষায় কথা বলে। শ্রীরামকৃষ্ণ বড় সুন্দর করে বলেছিলেন, মোগল আমলের পয়সা ইংরেজ আমলে চলে না, আমাদের এটাকে পরিষ্কার বুঝতে হয়। তো স্বামীজি তখন অর্থ সংকট, ফলে স্বামীজির পক্ষে ট্রেনে করে যাওয়া না। এখন কেউ হলে ওই এক্সিকিউটিভ ক্লাসে গিয়ে দেখা করে চলে আসতেন, সকালে যেতেন, এক্সিকিউটিভ ক্লাসে দুপুরে পৌঁছে। তার প্রয়োজন আছে, তার যে প্রয়োজন নেই তা না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি পরপর আমেরিকার বেশ কয়েকটা বই পড়ছি সাইকোলজির ওপর। আমার দৃঢ়ভাবে ধারণা হয়েছে যে কোনো দিন আমেরিকান গভর্নমেন্ট রামকৃষ্ণ মিশনকে অনুরোধ করবে, যেহেতু ওদের 8খানা সেন্টার আছে, যে আপনারা ভ্যালু এডুকেশনের সেন্টার এখানে খুলুন, আমরা গভর্নমেন্ট থেকে পুরো মাত্রায় সাহায্য করব। খুব সম্ভব, কারণ ইদানিংকালে সাইকোলজির যে বইগুলো পড়ানো হচ্ছে, কাল আমি আমার পুত্রের সঙ্গে আলোচনা করছিলাম, অদ্ভুতভাবে সে বইগুলো ইন্ডিয়ান ফিলসফিকে বেস করে, তারা মুখে বলছে না। আজকে সকালে একটা বই পড়ছিলাম, পড়বার মতো বই, মডার্ন ইন্টারপ্রিটেশন অফ খ্রিস্টানিটি, একজন পাদ্রি লিখেছেন, আমেরিকা থেকে বেরিয়েছে। সেই বইটা অদ্ভুতভাবে ভারতীয় দর্শনের সঙ্গে তার মিল রয়েছে, ইন বিটুইন লাইনস ইন্ডিয়ান ফিলসফি। তো আগামী দিনে তো সেটাও হবে। যদি তাই হয়, তাহলে মিশনের পক্ষে একটা বড় পদক্ষেপ, কোনো সন্দেহ নেই। কত পরিবর্তন ঘটলো। মিশন কো এডুকেশন স্কুল করলেন, মিশন এগ্রিকালচার কলেজ করেছে পুরুলিয়াতে, সেটি কো এডুকেশন। পাল্টাচ্ছে তো, সময় পাল্টাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গেই তো পাল্টাতে হবে। ইফ আ রিলিজিয়ান ক্যানট হেল্প ম্যান, wherever he stands, wherever he may be, it is not of any use, it will remain a theory for the chosen few. ওই chosen few এর মধ্যেই আটকে যায়। ভারতবর্ষের এত সন্ন্যাসী প্রতিষ্ঠান রয়েছে, রামকৃষ্ণ মিশনের মধ্যে কেউ আধুনিক হতে পারলো না বলে জনমানুষে ছাপ ফেলতে পারলো না। তাদের ভক্ত সংখ্যা অনেক বেশি, অনেক বেশি মানুষ কীর্তন করেন যখন অনুষ্ঠান হয় বা কিছু হয়, কিন্তু এই যে নিয়ম প্রত্যেক দিন যে মানুষের সঙ্গে লেগে থাকা। আমি সেবা প্রতিষ্ঠানের কাছে থাকি, কত মানুষ যে আউটডোরে দেখাতে আসেন, কত মানুষ যে চিকিৎসিত হন। কালকে আমার বন্ধু ত্যাগরূপানন্দজি ফোন করেছিলেন, খুব দুঃখ করছিলেন। দুলাল মহারাজ বলে একজন ছিলেন, তিনি সেবা প্রতিষ্ঠানের অ্যাডমিশন দেখতেন, তিনি কুচবিহারের সম্পাদক মহারাজ হয়েছিলেন, একদম কোমায় চলে গেছেন, ক্যান্সারের শেষ স্টেজ। দুলাল মহারাজ বাঁচবেন না, অসাধারণ পরিশ্রম করতে পারতেন।
তো কালকে ত্যাগরূপানন্দজি যাচ্ছেন হাজারিবাগে, আমাকে গাড়ি থেকে ফোন করে বললেন, জানো দুলাল মহারাজ একদম শেষ অবস্থা, আমি দেখা করতে গিয়েছিলাম, আমার খুব খারাপ লাগলো, কারণ ছাত্র জীবনটা মহারাজের সান্নিধ্যে কেটেছিল বহু বছর, উনিও তখন ব্রহ্মচারী, আমরাও ছাত্র, সেই অবস্থায় দুলাল মহারাজকে দেখছিলাম। কিন্তু এই পরিবর্তনশীলতা, এটা একটা বড় জিনিস। আপনাদের বলি, ওয়াশিং মেশিন আসবে, একজন ডেমনস্ট্রেট করতে এসছে গোল পার্কে, বলেই যাচ্ছেন কথা, সন্ন্যাসীরা উৎসুক হয়ে উঠছেন যে এত কথার দরকার নেই, লোকেশ্বরানন্দজি পুরোটা মন দিয়ে শুনলেন। শোনার পর বললেন যে আপনি ইনস্টল কবে করবেন বলুন। সবাই হাঁ করে উঠলেন যে মহারাজ এই যে বলছেন কিছুই বুঝলাম না, শোনার কি দরকার, বেশ তো জামা কাপড় কাচ্ছি ভাবেই চলছে। বললেন না, যদি ওয়াশিং মেশিন কেচে দেয় তাহলে তোমরা জবদানের বেশি সময় পাবে। তো এই যে চেঞ্জ করা, প্রত্যেক প্রভানন্দজি বলতেন, খুব খুব কৃষ্ণ সাধন করতেন মহারাজ। বললেন দেখো, আগে সারা রাত্রি ধরে বাসে করে গিয়ে পৌঁছেছি কোথাও, আবার সেখানে কাজ করে আবার সারা রাত বাস ধরে এসেছি, এই যে অনেক সময় গেছে, এখন সেই সময়টা অন্তত বাঁচে। বলেই হেসে বলতেন, তার যে কাজের কাজ কিছু হচ্ছে বলে আমার মনে হয় না, কিন্তু সময়টা বেঁচেছে। মহারাজ রসিকতা করে বলতে, নিশ্চয়ই কাজের কাজও হচ্ছে, কোনো সন্দেহ নেই সেখানে। তোমার অভিমত বিশেষ চিন্তা করে এবং সংবাদ নিয়ে আমাকে জানাবে। স্বরূপানন্দজিকে স্বামীজি দীক্ষা দিয়ে বলেছিলেন আজকে আমার একটা অ্যাকুইজিশন হলো, ফলে স্বরূপানন্দজির মতকে স্বামীজি খুব মূল্যই দেন। তাই তোমার মত বিশেষ চিন্তা করে এবং সংবাদাদি নিয়ে আমাকে জানাবে। আমি এইমাত্র মিস্টার সেভিয়ার কাছে সুন্দর একখানি পত্র চিঠি পেলাম, অমরনাথ ও নৈনিতালের ৮০০ বন্ধুদের ভালোবাসা জানবে, তুমি আমার ভালোবাসা ও আশীর্বাদ জন্য। স্বরূপানন্দজি তো মায়াবতীতে থাকতেন, তাই নৈনিতালের এবং অমরনাথের সব বন্ধুরা স্বরূপানন্দজিকে তাদের ভালোবাসা আশীর্বাদ স্নেহ জানিয়েছেন, তাই স্বামীজি সেটা জানাচ্ছেন। স্বরূপানন্দজি নিবেদিতার খুব বন্ধু ছিলেন, অসাধারণ পণ্ডিত ছিলেন। সরলা দেবী চৌধুরীরও খুব বন্ধু ছিলেন। সরলা দেবী চৌধুরী খুব ডাঁটের মহিলা ছিলেন। তিনি রামকৃষ্ণ মিশনের কাজকে প্রথমে সমর্থন না করলেও পরে পূর্ণ সমর্থন করেছিলেন, এবং স্বরূপানন্দ সম্বন্ধে তার একটি মত রয়েছে। তিনি দেখেছিলেন মায়াবতীতে এই সন্ন্যাসীটি সকালবেলায় চাল এবং সব আখরোট পেস্তা কাজু বাদাম রোদে শুকাতে দেন, দুপুরবেলায় সেগুলো নিয়ে রান্না হয়, রান্নার পর খাওয়ার সময় তিনি সকলের অতিথিদের আপ্যায়ন করছেন, সন্ধেবেলায় গীতা পাঠ করছেন, রাত্রে ধ্যান করছেন। সরলা দেবী তার জীবনের ঝরাপাতা যে আত্মজীবনী রয়েছে তাতে লিখছেন, এদের সন্ন্যাসী তুল্য কাজের মধ্যে সংসারী তুল্য কাজের মধ্যে সংসারী স্বার্থপরবশতা নেই, শুধু কর্তব্যের তাগিদ রয়েছে। রামকৃষ্ণ মিশনে কিন্তু একটা বড় সংসার, শুধু তাতে সংসারী স্বার্থপরবশতা নেই, কর্তব্যের তাগিদ রয়েছে। একদিন ঝাড়গ্রামে বসে রয়েছি, রমেশ মহারাজ, আমি বেদপুরুষানন্দজির ঘরে, কন্ট্রাক্টর এসে বলছেন যে মহারাজ আপনাদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। মহারাজ হেসে বলছেন, নিশ্চয়ই তফাৎ নেই। বলে দেখুন, আপনি সকাল 9টার সময় অফিসে বসেন, বসেই ফোন করতে শুরু করেন টাকার জন্যে, যেখানে টাকা পাবেন সেখানে তাগাদা দেন, যেখানে টাকার সম্ভাবনা আছে পাওয়ার সেইখানে ফোন করেন। এই যে স্কুলটা আপনি করছেন মহারাজ, সারাদিন টাকার জন্য রয়েছেন, তাহলে আর ঘরদোর ছাড়লেন কেন? আপনি তো আমারই মতন টাকার কথাই ভাবেন, টাকার মধ্যেই ডুবে আছেন। মহারাজের মাদ্রাজি শরীর, অত্যন্ত হাসি খুশি মানুষ, তিনি সব শুনে বললেন, ঠিকই বলেছেন আপনি, শুধু একটা ছোট্ট তফাৎ আছে, আপনি টাকা নিজের জন্য জমাচ্ছেন, আমার বেলুড় মঠ থেকে একটা ফোন আসবে, সঙ্গে সঙ্গে জামা কাপড় নিয়ে আমার এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। এই হচ্ছে ডিট্যাচড অ্যাটাচমেন্ট। আজকে যে স্বামীজি 6 কোটি টাকা দিয়ে একটা প্রাইমারি সেকশন করেছেন, আমি বিশ্বাস করব না তার কোনো অ্যাটাচমেন্ট নেই, থাকতে বাধ্য। ওই সুন্দর ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুম, ওই ছোট ছোট বাচ্চারা পড়ছে, মাঠে খেলে বেড়াচ্ছে, বাসে উঠে বাড়ি যাচ্ছে আসছে, অ্যাটাচমেন্ট থাকবেই, কিন্তু সে অ্যাটাচমেন্টটা মোমেন্টারি। অলোকেশানন্দজি, যিনি এখন আছেন ঝাড়গ্রামে, তিনি 25 বছর নরেন্দ্রপুরে ছিলেন, আমার দীর্ঘদিনের বন্ধু। নরেন্দ্রপুর যে এত কাপ মেডেল পেত বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে, তাতে মহারাজের সক্রিয় ভূমিকা ছিল, ওখানেও তাই রয়েছে। ওখানেও সে দুপুরবেলায় মাঠের মধ্যে এই ফ্রি কিক কর, এই কর সেই কর করে বেড়াচ্ছে, কিন্তু ডাক যখন আসবে সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যেতে হবে। এইটি হচ্ছে স্বামীজির কথা। আমারে প্রেমে উন্মত্ততা আছে, কিন্তু কোনো বন্ধন নেই। স্বাভাবিক, আপনি এতদিন ধরে কাজ করছেন, আপনি তিল তিল করে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন,
আপনার অ্যাটাচমেন্ট হবে না? নিশ্চয়ই হবে। স্বামী লোকেশ্বরানন্দজি তিনি নরেন্দ্রপুর তৈরি করেছিলেন। নরেন্দ্রপুর ছেড়ে তিনি গোলপার্কে চলে আসেন একদম এক জামা কাপড়ে। দিল্লি গিয়েছিলেন, সেখান থেকে সোজা গোলপার্কে এসে তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। নরেন্দ্রপুরের কোন গাছে কি পাতা সেটাও তার মুখস্থ ছিল, যে অ্যাটাচমেন্ট ছিল না। নরেন্দ্রপুরের ছেড়ে চলে গেলেন, অ্যাটাচড লোক যেতে পারে না। আমি এক এক জায়গায় দেখেছি আইএএস অফিসাররা চিফ সেক্রেটারি রিটায়ার করে গেছেন, তাঁর একটা জুনিয়র অফিসার বলেন কি এখনকার চিফ সেক্রেটারি আমার সাকসেসার কেমন চালাচ্ছে, কেন এটা জিজ্ঞেস করেন? তার কারণ হচ্ছে ওই মানুষের অ্যাটাচমেন্ট কাজ করে বলে। স্বামীজিদের খুব কম, স্বামীজিদের যে একদম নেই তা বলবো না, আছে নিশ্চয়ই আছে, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নেইও। একটা প্রতিষ্ঠান তৈরি করা, তার মধ্যে লেগে থাকা, ছেড়ে চলে যাওয়া অত সোজা কথা নয়। তাই জন্য স্বামীজি বলছে আমার এই প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই। এই দর্শনে বড় হয়েছিলেন স্বামী স্বরূপানন্দজি। যেহেতু সেইভাবে বড় হয়েছিলেন, স্বামীজি তার কথার খুব মূল্য দিতেন। এই চিঠিতেও বলছেন তুমি ভেবে চিন্তে আমাকে লিখবে, সেই অনুযায়ী স্বামীজি ব্যবস্থা করবেন। শরীর একটা বড় ফ্যাক্টর এবং টাকা পয়সাও একটা বড় ফ্যাক্টর। একটা ছোট টাকা পয়সার গল্প দিয়ে শেষ করি। স্বামীজি কলকাতায় আসবেন, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন রাজার কাছ থেকে নৌকা ভাড়া নিয়ে। নৌকা ভাড়া তখন কত, একটা অত্যন্ত সামান্য। তো সেখানে যখন যাচ্ছেন শরৎচন্দ্র চক্রবর্তী শিষ্য, দেখেন রাজা মহারাজ একজন ব্রহ্মচারীকে বলছেন শোনো মঠে পয়সা নেই, একটা কাজ নিয়ে কলকাতায় যাবে না, 3-4টে কাজ নিয়ে কলকাতায় যাবে। তো স্বামীজিকে এসে বলতেই স্বামীজি শিষ্যকে বলেন তাহলে আজকে ছেড়ে দে, আরেকদিন কলকাতায় যাব। এটা লোকশিক্ষার জন্যে, সবাইকে শেখানোর জন্যে ওয়ান শুড বি এক্সট্রিমলি র্যাশনাল ইন অ্যাপ্রোচ। স্বামী মাধবানন্দজি মঠের প্রেসিডেন্ট ছিলেন, যেখানে সাধু ব্রহ্মচারীরা খান তিনিও তাদের সঙ্গে খেতেন, এবং যখন কোনো কলে জল পড়তো তিনি জলটা বন্ধ করে দিতেন। এই যে মহারাজের নিয়ম ছিল, আমি স্বামীজিদের দেখেছি ঘর থেকে চলে যাওয়ার পরে সব ফ্যানটাকে বন্ধ করতেন, লাইট বন্ধ করে তবে বেরোতেন। ওটাই ছিল ওদের শিক্ষা। স্বামীজি একটা চিঠিতে বলেছেন, সেটা বলেই শেষ করি। সেই চিঠিটা আমরা পাঠ করেছি, রামকৃষ্ণানন্দজিকে লেখা। বলছেন শুধুমাত্র শিক্ষা দিলে হবে না, আধ্যাত্মিক শিক্ষা দিতে হবে। আধ্যাত্মিক শিক্ষা না দিলে মানুষ চৌখোশ হয় না, আর মানুষ চৌখোশ না হলে ঠাকুরের কথা সাধু হয়েছিস বলে বোকা হবি কেন? পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। আজকে এই অবধি থাক, আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট